আমি আশা করি এই ক্লাসটি যদি আপনারা শুরু থেকে প্রত্যেকটি পর্ব শেষ পর্যন্ত যদি আপনারা দেখতে থাকেন এবং আমার সাথে থেকে শিখতে থাকেন, হাফেজ ছাত্ররা যেভাবে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করে আপনারা ঠিক একইভাবে কোরআন শরীফ সহিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারবেন। আমার ওই সকল ভাই বোন যারা সরাসরি কোনো আলেম, কোনো হাফেজ, কোনো ইমামদের নিকটে গিয়ে কোরআন শরীফ শেখার মতো সময় নেই, বয়স নেই, সুযোগ হয় না, তাদেরকে উদ্দেশ্য করেই মূলত এই কোরআন শিক্ষার প্ল্যাটফর্মটি আমি শুরু করেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের সরাসরি প্র্যাকটিক্যাল ক্লাসের দ্বিতীয় পর্বে আপনাকে স্বাগতম ও শুভেচ্ছা। যদি কেউ নতুন জয়েন করে থাকেন তাহলে অবশ্যই ক্লাসটি আপনার বোঝার জন্য আপনার প্রথম ক্লাস অবশ্যই আপনার দেখতে হবে, পড়তে হবে, অনুশীলন করেই আপনার দ্বিতীয় ক্লাসে অংশগ্রহণ করতে হবে। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমাদের প্রথম ক্লাসে আমরা আরবি হরফ 29টি মাখরাজ এর আলোচনা করেছিলাম, আলিফ থেকে ইয়া পর্যন্ত। প্রিয় দর্শক, আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি দ্বিতীয় পর্বের পড়া শুরু করে দিই। হরফ চেনবার জন্য, যুক্ত হরফ জানার জন্য, চেনার জন্য আমরা আজকে এই খণ্ড খণ্ড হরফগুলো দেখব। দ্বিতীয় ক্লাসের মধ্যে দ্বিতীয় কায়দার দ্বিতীয় পৃষ্ঠার মধ্যে দেখা যাচ্ছে ওখানে বা। আপনারা ভালো করে খেয়াল করুন, দেখুন এখানে বা দেখা যাচ্ছে, তাই না? দেখুন বা, বায়ের নিচে এক নুক্তা, তাই না? বায়ের নিচে এক নুক্তা। বা বা বা, এই তিনটাই হলো বা, এই তিনটি হরফই হলো বা। তো আপনাদের খেয়াল রাখতে হবে, যদি এক দাঁত হয়, এক দাঁত বলতে এই যে দেখুন বা, তো এই যে এরকম হলো বা। আর আমি যদি এখানে এইটা খেয়াল করবেন, আমি যদি এতটুকু যদি দেই, অর্থাৎ এই বাকি অংশটুকু যদি আমি কেটে দিই, এটা হলো এক দাঁত। এই যে এখান থেকে এই পর্যন্ত হইল এক দাঁত, এক দাঁতের নিচে এক নুক্তা হলো বা, এটা খেয়াল রাখতে হবে। আবার এক দাঁতের উপরে যদি আমি এই যে এরকম এক দাঁত, এর উপর যদি দুই নুক্তা দেই তাহলে হয়ে যাবে তা। এক দাঁতের উপরে দুই নুক্তা তা। এক দাঁতের উপরে যদি এক নুক্তা দিয়ে দিই নুন। আবার এক দাঁতের উপরে নিচে যদি এক নুক্তা দিই তাহলে হয়ে যাবে বা। এক দাঁতের নিচে যদি আমি আবার দুই নুক্তা দিয়ে দিই তাহলে হয়ে যাবে আবার ইয়া। আবার এক দাঁত এর উপরে যদি আমি তিন নুক্তা দেই সেক্ষেত্রে হয়ে যাবে সা। আমরা জানি সায়ের উপরেও তিন নুক্তা, আবার শিনের উপরেও কি তিন নুক্তা। তবে এটা কিন্তু এক দাঁতের উপরে কিন্তু তিন নুক্তা না, শিনের ক্ষেত্রে ওইটা হলো আবার তিন দাঁতের উপরে। এই যে যেরকম এই যে এক দাঁত, দুই দাঁত, কি এটা হলো সিন, হ্যাঁ, উপরে তিন নুক্তা দিয়ে দেবো, শিন হয়ে যাবে। আবার যদি সা লিখতে যাই সেক্ষেত্রে আমার এক দাঁত দিব, উপরে তিন নুক্তা দিব, বাস সা হয়ে যাবে। তো এইটা হলো বোঝার বিষয় ভাই, ভালো করে খেয়াল করবেন। হ্যাঁ, দেখুন এক দাঁতের নিচে এক নুক্তা বা, এক দাঁতের নিচে এক নুক্তা বা, অর্থাৎ বা বা বা। এটা ভালো করে অনুশীলন করুন। আপনারা সবাই মাখরাজ সম্পর্কে গত ক্লাসে পড়েছেন এবং বুঝেছেন। সদে সদে সদে, সদের তিনটি রূপ, আকার আকৃতি। কোরআন শরীফ পড়তে গেলে আপনার এই যে এরকম কোরআন শরীফের মধ্যে আপনার যুক্ত হরফগুলো, যুক্ত শব্দগুলো, একটা শব্দ কয়েকটি হরফ মিলে, আমরা বাংলায় জানি কয়েকটি বর্ণ মিলে একটি শব্দ তৈরি হয়, কয়েকটি শব্দ মিলে একটি বাক্য তৈরি হয়, ঠিক প্রত্যেকটি ভাষার মধ্যে একই নিয়ম। এটা হলো সদের মাথা। মানুষের যদি মাথা থাকে, বডি নাও থাকে, তাহলে আমরা মানুষকে চিনতে পারি, তাই না? যদি মানুষের মাথা না থাকে তাহলে বডি থাকলে আমরা ওটা চিনতে পারি না, এটাই বাস্তব। এই যে দেখুন, এই যে সদ, তাই না?
এটা হলো সদের মূল মাথা, এই যে এতটুকু হলো সদের মূল মাথা। হ্যাঁ, আর এই দেখুন এই যে এই পাশে তাই লিখেছে, ভালো করে খেয়াল করুন, দেখুন এই যে এই সদ। হ্যাঁ, তবে এই যে এই সদ, হ্যাঁ দেখতে পেয়েছেন, এভাবে হলো সদ লিখতে হয়, সদের মাথা, সদ সদ সদ। আচ্ছা, আমরা পরবর্তী হরফে চলে যাচ্ছি, তা। আমরা এটা কিন্তু শিখে ফেলেছি, এক দাঁতের উপরে দুই নোক্তা কি হয়, তা। এক দাঁত, এক দাঁত তো আপনারা বুঝেছেন, এই যে এইভাবে একটা টান। হ্যাঁ, এই যে এক দাঁত। হ্যাঁ, এই এক দাঁতের উপরে দুই নোক্তা দিয়েছি, তা হয়ে গিয়েছে, মাশাল্লাহ। তারপরে দেখেন তা, তা, এই যে দেখেন এটাকে কি করছে, এটাকে আপনার এই যে এই যে এক দাঁত, এই যে এই জিনিসটা হলো এক দাঁত। হ্যাঁ, এটা হলো এক দাঁত, তা, তা, তা। তারপর দেখুন সদ যে পারে সে দদও পারবে, সদের উপর নোক্তা দিলে দে, সদের উপর এক নোক্তা দিলে দে। হ্যাঁ, এটা নুরানিতে বাচ্চারা এভাবে মুখস্থ করাই আমরা। হ্যাঁ, এই যে সদ, দদ, দে মোটা হরফ, দে, 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 একই রকম, আর লিখে দেখানোর দরকার নাই, শুধু উপরে একটা নোক্তা দিলে দদ হয়ে গিয়েছে। ফা, মাখরাজ অনুযায়ী উচ্চারণ করতে হবে, ফা, শর্ট ফ্রম, শর্ট। ফা, এক দাঁতের উপরে তিন নোক্তা, আবার তিন দাঁতের উপরে তিন নোক্তা দিলে শিন, খেয়াল রাখতে হবে, ফা, ফা। আবার দেখুন আইন, আইন, আইন। বলেছিলাম মানুষের মাথা যদি না থাকে মানুষ আমরা চিনতে পারবো না, বডি আছে কিন্তু মাথা নাই, কিন্তু মাথা আছে বডি নাই, চিনতে পারবো। এই দেখুন আইনের মূল মাথা হলো যে এটা, এই যে এটা আইনের মাথাগুলো চিনে রাখুন, এই যে এই আইনের ছোট মাথা, এই যে এটা হলো একদম মূল মাথা, আর আরেকটা মাথার ধরন হলো এই যে এরকম, এই যে এই যে এই যে লেখাগুলো কীরকম আপনারা খেয়াল করুন, এই যে দেখুন এই যে এই যে আইন। হ্যাঁ, আমার লিখতে কষ্ট হচ্ছে, এই যে আইন। হ্যাঁ, আর এতটুক হলো কেটে ফেলে দিলে এই যে মূল মাথা, এই যে আইন। এই দেখুন অনেকটা হামজার মাথার মতো দেখা যায়। আবার আরেকটা কি, আরেকটা হলো এই যে এরকম, দেখেছেন, এই যে এইভাবে আইনের মাথা। হ্যাঁ, যুক্ত বর্ণগুলো আমরা লিখতে গেলে তখন আমাদের এইভাবে আইনকে আমাদের লিখতে হবে। হ্যাঁ, মনে করেন এই যে এক দাঁত, এই একটা আইন, এই যে বা দিলাম আর এটা আইন হয়ে গেল। হ্যাঁ, এটা আপনাদের বুঝতে হবে। হ্যাঁ, সংক্ষিপ্ত এই নিশানাগুলো, এই চিহ্নগুলো, এই মাথাগুলো আমাদের মুখস্থ করতে হবে, বারবার পড়তে হবে, তাহলে পরবর্তীতে আমাদের যুক্ত বর্ণ এবং শব্দ আমরা যখন পড়ব তখন আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আইন, আইন, আইন। নুন, নুন, নুন। 10 বার, 20 বার, 50 বার করে পড়তে হবে, প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, ওই এক দাঁতের উপরে এক নোক্তা, নুন, এক দাঁতের উপরে এক নোক্তা, নুন, এক দাঁতের উপরে এক নোক্তা, নুন, উপরে এক নোক্তা, এক দাঁতের উপরে, আর কোনো হরফ নেই, শুধু নুন। হ্যাঁ, আর নিচে এক নোক্তা বা, আর দালের উপরে জায়ের উপরে যেগুলো এক নোক্তা হবে ওটার আকৃতি যা আছে তাই থাকবে, এজন্য ওটার সাথে এটা মিলবে না, এটা আসবে আমি দেখাবো। দেখুন গইন, গইন, গইন। আরও বিস্তারিত আলোচনা করা যেত কিন্তু ভিডিও অনেক দীর্ঘায়িত হয়ে যাবে, আপনাদের ধৈর্যেরও ব্যাপার আছে, এজন্য আমি ভিডিও যতটুকু কথা সংক্ষেপ করা যায় আমি ততটুকুই করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে আইন আর গইন একই রকম, আইন আর গইন একই রকম, শুধু উপরে নুক্তা দিয়ে দিলেই গইন উচ্চারিত হয়ে যায়। আচ্ছা, ইয়া, 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 দেখতে পাচ্ছেন এই যে ইয়া, ইয়ার মূল চেহারা হলো এই যে এরকম, এরকম, তাই না? আর এর বিশেষায়িত হলো নিচে দুই নুক্তা, তাকে চেনার উপায় হলো তার নিচে কি
এই যে 2 নুক্তা, এক দাঁতের নিচে 2 নুক্তা ইয়া। হ্যাঁ, এক দাঁতের নিচে 2 নুক্তা দিলে ইয়া, খেয়াল রাখতে হবে। ইয়া ইয়া ইয়া। ফা ফা ফা, প্রত্যেকের মাথা খেয়াল রাখতে হবে। আমি উপরে বলেছিলাম এক দাঁতের উপরে 1 নুক্তা নুন হয়, এক দাঁতের উপরে 1 নুক্তা দিলে ফা কখনো কিন্তু হবে না, কারণ ফায়ের মাথা আছে। ফায়ের মাথাটা আগে চিনতে হবে। দেখুন এই যে গোল আকারের উপরে, গোল চিহ্নের উপরে এই 1 নুক্তা ফা, এই যে গোল চিহ্ন ফা, এই যে এই গোল চিহ্ন আসছে ফা, এভাবে গোল চিহ্ন আসছে ফা। আবার তার উপরে যদি আমি 2 নুক্তা দিয়ে দেই তাহলে এটা কফ উচ্চারিত হয়ে যাবে। হ্যাঁ, এই যে তার নিচে বড় বড় হরফটা দেখেন, 2 নুক্তা দিয়ে দিচ্ছে, কফ হয়ে গেছে। একই কিন্তু, ফা আর কফ একই, শুধু 1 নুক্তার 2 নুক্তার বেশ কম, খেয়াল রাখতে হবে। আচ্ছা, ফা ফা ফা, পরের হরফটা কি? জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগাইয়া সফটলি জিম জিম, জিম বলা যাবে না, খুব সাবধান। জিম জিম জিম। এবার আসুন, আমাদের জিম লিখতে গেলে এটা সংক্ষিপ্ত রূপ, এই যে এটা হলো জিমের, দেখুন এটা হলো জিমের মূল আকার, তাই না, মূল চিহ্ন। এখন এর মাথা হইল কি? এর মাথা হইল এই যে, এটা হলো তার মাথা, তাই না। জিমের নিচে 1 নুক্তা, বলি না সব আলিফ খালি বা খালি, আলিফ খালি বার নিচে 1 নুক্তা, তার উপরে 2 নুক্তা, তার উপরে 3 নুক্তা, জিমের নিচে 1 নুক্তা। এই যে দেখেন জিমের নিচে 1 নুক্তা। মূলত আমরা বলি জিমের পেট, আসলে পেট না, আসলে জিমের নিচে এটা। হ্যাঁ, এটা হলো জিমের মূল মাথা হলো এটা, আর এটা হলো লেস, এটা পড়ে যায়, সবসময় এটা থাকে না। আচ্ছা, জিম হা খ, তিনোটার মাথা একটাই, শুধু নুক্তা দিয়ে এটাকে পরিবর্তন করতে হয়। জিম জিম জিম, প্র্যাকটিস করবেন। কফ কফ, ওই যে ফা আর কফের আলোচনা হয়ে গেছে। কফ, হা 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 হা, দেখেছেন এই যে এটা হায়ের মাথা, এই যে হা, নিচে 1 নুক্তা দিলে জিম, উপরে 1 নুক্তা দিলে খ, আর নুক্তা না থাকলে হা। এই যে এবার দেখুন কাফ কাফ কাফ, মধ্যখান পেঁচানো কাফ, এটা আমরা ছোটবেলায় পড়েছি, তাই না। মধ্যখান পেঁচানো কাফ। এই কাফের 3টা আকার আকৃতি। কাফের কয়টা আকৃতি? 3টা। এখানে 3টা আকৃতি দেখা যাচ্ছে। আমি একটু দেখে এই ফাঁকা জায়গাটায়, প্রথমত এইভাবে দেওয়া হয়েছে, তাই না, এটা হলো কাফ, তাই না। আচ্ছা, তারপরে দেখুন এই কাফটাকে সংক্ষিপ্ত বা কোনো একটা যুক্ত হরফের সাথে লিখতে গেলে আমাদের এই কাফটা আসবে এইভাবে। বা এইভাবে আমরা টান দেব, টান দেওয়ার পরে এদিকে টান দিয়ে দেবো, কাফ হয়ে গেছে। লেখাটা, পৃষ্ঠাটা চেঞ্জ করে নিয়ে হিজিবিজি হয়ে গেছে। এরপরে আমরা দেখি খ খ খ খ চেনার উপায়, মাখরাজ, এটা আমরা করে ফেলেছি। দেখুন লাম লাম লাম, আর লাম এবং আলিফের মাঝে এই যুক্ত বর্ণগুলোর মধ্যে একটু আপনাদের কনফিউজড আপনারা হবেন, সন্দেহ তৈরি হবে, সেটা আমি ইনশাল্লাহ সলভ করে দেবো ইনশাল্লাহ। তো লাম কেমন এটা দেখুন, বাক্যের মধ্যে হরফের শব্দের মধ্যে দেখুন কিভাবে থাকবে। এই যে এটা হলো লামের মূল আকৃতি, তাই না। এখান থেকে কেটে ফেলে দিলেই লাম, লামের মূল হলো এই যে দেখুন লাম, লাম লাম।
এই যে আলাম, ঠিক আছে, এই যে লাম, লাম, ঠিক আছে, কেটে ফেলে দিলে এটা লাম থাকবে, এই পাশ নাই, এই আলিফ নাই, মনে করেন এটা লাম। এইভাবে আমরা লাম চিনব ইনশাল্লাহ। সিন, 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 আমি বলেছিলাম সিনের 3 দাঁত হলো সিনের মাথা। সিন চিনব কিভাবে? এই দেখুন 3টে মাথা, এই যে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে 1 মাথা, এই যে 2 মাথা, হ্যাঁ, 1 মাথা, 2 মাথা, 3 মাথা, এই সিনের 3টা মাথা, সংক্ষিপ্ত রূপ। মাথা দেখে আমরা চিনে ফেলবো এটা সিন। সিন, সিন, সিন। আর সিনের উপরে 3 নুক্তা দিয়ে দিলেই শিন হয়ে যাবে। আচ্ছা, ওটাতে পরে আসছি। এখন এটা মিম, এই দেখুন মিম, 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 মিম চিনব, এটা সহজ একটা বিষয়, এটার অন্য কোনো হরফের সাথে সাদৃশ্য নাই, চিনতেও কষ্ট হবে না। মিম এই যে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, যুক্ত বর্ণের সাথে যখন আসে, হ্যাঁ, এভাবেও লেখা যায়, এইভাবেও লেখা যায়। আপনারা মিম চিনতে আশা করি কঠিন হবে না, এটা সহজ একটা বিষয়। মিম, মিম, মিম। পরে দেখুন শিন, শিন, শিন। এবার হলো গোল হা, হা, এই যে এই যে এই যে এই যে এই হা আর এই হা, দুইটা আকাশ এবং জমিন, এই পার্থক্য। হা, পেটের ভিতর থেকে শ্বাস নেন, পেটের ভিতর থেকে একদম বের করে দেবেন, একদম এই যে কণ্ঠ হলকের শুরু হইতে, হ্যাঁ, হা, 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 হা। তার কতগুলো আকৃতি দেখেন, হায়ের আকৃতিটা একটু বেশি। দেখুন হাটা একটু চিনুন, আমি লিখে দিচ্ছি। প্রথমত আমরা হা, দেখুন প্রথম হাটা এইভাবে দিয়েছে, হ্যাঁ, দ্বিতীয় হাটা যুক্ত বর্ণের সাথে তখন এই যে এভাবে আসবে, এই যে এটা হলো মূলত হা, আর এটা হলো মানে অন্য কোনো দাঁত বা অন্য কোনো একটা হরফ এখানে থাকবে। আবার আরেকটা হা দেখুন, এই যে দেখুন এটাও গোল হা, এটাও গোল হা, এই যে যেটা হলো এই যে এই হাটাকেই এইখানে লিখলাম আমি, হ্যাঁ। আবার আরেকটা হা দেখুন, দেখেছেন? এগুলো ছোটোবেলায় আমরা ব্ল্যাকবোর্ডে আমাদের উস্তাদ আমাদেরকে দেখিয়েছেন, শিখিয়েছেন। এইভাবে আমরা মক্তবে শিখে থাকি, ছাত্রদেরকে শিখিয়ে থাকি। জি, আপনারা দেখতে পাচ্ছেন নিচে 1 নুক্তা, ওই পৃষ্ঠায় আপনারা শিখেছিলেন নিচে 1 নুক্তা বা, এখানেও দেখা যাচ্ছে নিচে 1 নুক্তা কি, বা, নিচে 1 নুক্তা হচ্ছে বা। আবার দেখুন ওই পৃষ্ঠায় আপনাদেরকে পড়ানো হয়েছিল হায়ের মাথার মতো, তার মানে এটা হায়ের নিচে 1 নুক্তা জিম, হায়ের উপর 1 নুক্তা দিলে খ, তাহলে এটা কি হবে জিম। ফা, সদের মাথা দেখা যাচ্ছে, দেখুন খুব ভালো করে খেয়াল করুন, যদি না পারেন অপর পৃষ্ঠা আবার পড়তে হবে, বারবার পড়তে হবে, যদি আপনারা এটা ধরতে না পারেন। দেখুন ধরতে পারছেন কিনা। সদ, সদ, এটা ধরতে পারছেন কিনা, হরফটা খেয়াল করুন। মিম, গোলহা, আপনাদেরকে দেখিয়েছিলাম গোলহার 3টা আকৃতি হয়, যুক্ত বর্ণের সাথে কিভাবে কিভাবে আসে আপনারা এটা শিখেছেন। হা, তারপরের হরফ দেখুন কাফ, কাফের মূল মাথা, এটা মধ্যখান পেঁচানো কাফ, ওইটা দিয়েও আমরা চিনব, এইটাও চিনব, কাফ, কাফ। তারপরে শিখুন উপরের 3 নুক্তা,
তিন দাঁতের উপরে তিন নুক্তা। শিন। তারপরে দেখুন আইনের মাথা, আমরা দেখতে পাচ্ছি আইনের মাথা। আইন লম্বা। লামের মাথা। লাম নিচে এক নুক্তা, এক দাঁতের নিচে এক নুক্তা, কি হয়? বা। হ্যাঁ দেখুন গইন, গইনের মাথা দেখা যাচ্ছে, আইনের মাথার উপরে এক নুক্তা, কি হয়? গইন। যা ইতিপূর্বে আপনারা পড়ে এসেছেন। এই দেখুন কাফ, কাফের আকৃতি, কাফের এটা আরেকটা আকৃতি। কাফের কয়েকটা আকৃতি হয়, এই যে যেরকম দেখুন ব্ল্যাকবোর্ডের দিকে খেয়াল করুন, এই যে একটা আকৃতি, হ্যাঁ, মধ্যখান পেঁচানো কাফ, হ্যাঁ, তারপরে আসছে হলো এই যে কাফ। যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে আমরা এই যে কাফ, হ্যাঁ, তারপর আবার কাফ আলিফ লিখতে গেলে আমরা এইভাবে লিখি কাফ আলিফ, যেটা হলো কাফ আর এটার থাকলে তখন আলিফ, এটা আলিফ হিসাবে ব্যবহার হয়। আচ্ছা, কাফ কফ, এটা চিনতে পাচ্ছেন? সিন তিন দাঁত, পরেরটা হা, তা, মিম। দেখুন দদ, দদ, সদের মাথার উপর এক নুক্তা দিলে দদ হয়ে যায়। হায়ের মাথায় এক নুক্তা উপরে দিয়ে দিলে খ হয়ে যায়, এই যে খ। আবার হায়ের নিচে এক নুক্তা দিলে জিম হয়ে যায়, জিম। এক দাঁতের নিচে দুই নুক্তা দিলে ইয়া, নিচে দুই নুক্তা, এটা শুধু ইয়া একটি হরফই আছে, নিচে দুই নুক্তা, আর কোনো হরফ নেই। অর্থাৎ তিন দাঁত থাকুক আর দুই দাঁত থাকুক আর এক দাঁত থাকুক, নিচে দুই নুক্তা, এটা ইয়াই হবে। আচ্ছা, উপরে তিন নুক্তা, এক দাঁতের উপরে তিন নুক্তা, দেখুন খেয়াল করুন, সা। এটা কি? এটা কিন্তু পরীক্ষামূলক, এই পৃষ্ঠাটা কিন্তু পরীক্ষামূলক আপনাদের জন্য। হা, হা, আবার দেখুন গোল হা, হা, এটাকে আমরা অনেকে গোল হা বলি, আবার অনেকে ছোট হা বলি। হা, হামজা, গইন, আইনের মাথার উপরে এক নুক্তা, গইন। ফা, গোল মাথার উপরে আমরা কি দিয়েছি? এক নুক্তা দিয়েছি, ফা হয়ে গিয়েছে। নুন, নুন, এটা হলো আইনের মাথা, আইন, আইন। এরপরে দেখুন বা আলিফ, বা আলিফ, এই যে বায়ের সাথে একটা আলিফ লাগানো আছে, এই দেখুন, এই যে এটা হলো এতটুক পর্যন্ত হলো বা, হ্যাঁ, তারপর এটা হলো আলিফ, এই লম্বাটা হলো আলিফ, অর্থাৎ বা আলিফ। হা, বা। আমরা কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে আমরা যুক্ত বর্ণর দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কোরআনের শব্দগুলো, কোরআনের আয়াতগুলো চিনবার জন্য আমাদের এই যে এই যুক্ত বর্ণগুলো আমাদের কাজে লাগবে। হা, হায়ের মাথা, এই তার সাথে যুক্ত হরফ বা, নিচে এক নুক্তা, কি? বা। হা, বা, উপরে হা আর নিচে জিম, অর্থাৎ এটার উচ্চারণ হা জিম, হা জিম, জিম। দাল, এই যে যুক্ত বর্ণ আমরা দাল পেয়েছি, জিম, দাল,
যে মিম পেয়েছি, মিমের সাথে আইন, মিম আইন, এরপর আইন صاد صاد আইন صاد মোটা হরফ, উচ্চারণ মুখ ভরাট করে একদম মোটা করে উচ্চারণ করতে হবে। লাম, যুক্ত বর্ণে আমরা লাম পেয়ে গিয়েছি শুরুতে, অনেকটা আলিফের মতো দেখতে, কিন্তু আলিফ নয়। আলিফ শুরুতে কখনো লেগে আসে না, আলিফ সব সময় আলাদা আসবে। হরফের দ্বিতীয় অংশে অর্থাৎ এই যে বায়ের মতো, এই যে বায়ের পরে কিন্তু আলিফ লেগে আসছে, কিন্তু আলিফ যদি শুরুতে আনতে হয় কখনো আলিফ কোনো একটা শব্দের শুরুতে এসে লেগে আসবে না। যদি লেগে আসে ওইটা হলো লাম। এই জিনিসটা আপনার খেয়াল রাখবেন। লাম কাফ, লাম কাফ, এই যে আপনাদের গোল হা চলে এসেছে। হা ওয়াও, হা ওয়াও, লাম হা, লামের সাথে গোল হা লেগে এসেছে। লাম হা। এবার দেখুন বড় হা অর্থাৎ শক্ত হা, হা যেটা আমরা গলার হলকের মধ্যখান থেকে উচ্চারণ করি, হা। আর পরেরটা হলো মিম, হা মিম, এরপরে মিম নুন লাম আলিফ, লাম আলিফ, এইভাবে। এইটা হলো লাম, হ্যাঁ, আর এইটা হলো আলিফ, ঠিক আছে? এটা লাম আর এইটা আলিফ। উপরেরটা লাম, নিচেরটা হা, লাম হা। উপরেরটা হা আর যুক্ত বর্ণ এটা হলো ইয়া, হা ইয়া। এরপরটা দেখুন ইয়া সিন, ইয়া সিন, কাফ বা, কাফ বা। এরপর ধরুন কফ, কফ, ওয়াও, ওয়াও। এরপর দেখুন গোল হা সাথে যুক্ত মিম, হা, হা মিম। পরেরটা দেখুন বা, হা, গোল হা, এগুলো সব, ইয়া, হা, তা, হা। এই যে দেখুন এবার আমাদের সামনে এসেছে জিম, তারপরে আসছে হলো র। হ্যাঁ, র আর দালের মধ্যে একটা পার্থক্য দেখিয়ে দেই। দেখুন খেয়াল করুন, এই যে জিম আসছে, রটা এরকম, তাই না? এই জিম আর রটা এরকম করে চলে গেছে, আর দালটা এরকম হয়, অর্থাৎ এই জিম আর এভাবে দিয়ে দিলে, অর্থাৎ এইভাবে যে একটু নিচের দিকে চলে আসবে, এটা হলো র, উপরে নোক্তা দিলে যা। আর যদি আমি দাল যদি এটা লিখতে যাই সেক্ষেত্রে এই যে জিম উপর দিকে সোজা চলে গিয়ে তারপর এইভাবে আস্তে করে চলে আসে, ওটা হলো জিম দাল। অর্থাৎ রটা একদম সোজার দিকে চলে আসে লেস, আর দালেরটা উপর দিকে চলে যায়। এটা আপনারা পার্থক্য বুঝে নেবেন। জিম র খ লাল, দালের উপরে একটা নোক্তা দিলে কি হয়? লাল। صاد
আইন, এই যে সদের মাথা আর হলো এই যে আইনের মাথা, সদ আইন। সদের উপর এক নুক্তা দিলে কি হয়? দদ। আইনের উপর এক নুক্তা দিলে কি হয়? গাইন। খুব খেয়াল করবেন। দদ গাইন, উপরে ফা, নিচেরটা জিম। ফা জিম, ফা জিম। ইয়া, এই যে নিচে দুই নুক্তা ইয়া, ইয়া ফা, ইয়া ফা। এটা দুইভাবে পড়া যায়। প্রথমটা হচ্ছে লাম ওয়াও, আবার লাম হামজা, লাম ওয়াও, আর উপরেরটা কি? হামজা। ওয়াওটা এখানে সাহায্যকারী হিসেবে আসছে, অর্থাৎ এটা লাম আর পরেরটা হলো হামজা। প্রথমটা লাম, পরেরটা হামজা। জিম হামজা, হামজা লেখার জন্য সাহায্যকারী হিসেবে ইয়াটা অতিরিক্তভাবে আসছে। জিম হামজা, লাম ওয়াও জিম ইয়া। সাদাকাল্লাহুল আযীম। আপনাদের হোমওয়ার্ক থাকবে, আপনারা বারবার এই পড়াগুলো পড়বেন, বাসায় আপনারা পড়বেন এবং মাস্ক করবেন। আমি যেভাবে দেখিয়ে দিয়েছি এভাবে চেষ্টা করবেন। আমাদের এই প্র্যাকটিক্যাল কোরআন শিক্ষা ক্লাসের দ্বিতীয় পর্বর আজকে আমরা এই পর্যন্তই পড়লাম। ইনশাল্লাহ আমাদের ক্লাস ধারাবাহিকভাবে চলতে থাকবে। আমি আশা রাখব আপনারা সকলেই এই ক্লাস নিয়মিত আপনারা চর্চা করবেন। তৃতীয় পর্ব আসার আগ পর্যন্ত আল্লাহ আপনাদের ভালো রাখুন, সুস্থ রাখুন, এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।